যাব। প্রথম হচ্ছে যে দেখেন, এমন একটা সময় আমরা অতিক্রম করেছি গত স্বৈরাচার সরকারের আমল, যে 2015 সালের দিকে যদ্দূর মনে পড়ে ইটিভির অন্যতম কর্ণধার জনাব আব্দুল সালাম সাহেবকে 6ই জানুয়ারি তাকে আটক করা হয়, এবং এইটার মধ্য দিয়ে সমস্ত মিডিয়াতে, মানে মিডিয়া পাড়ায়, মিডিয়া জগতে এক ধরনের ভয়ার্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যার ফলে আমরা দেখেছি পরবর্তীতে মানে 21শে টিভির পর অন্যান্য টিভিতেও বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে হুমকি ধামকি, একে চাকরিতে রাখা যাবে বা ওকে চাকরিতে রাখা যাবে না, এই ধরনের প্রেসক্রাইব তাদের করতে দেখেছি। এই ধরনের বলা চলে জোর জবরদস্তি করতে দেখেছি, এবং অনেক ক্ষেত্রে আমরা মিডিয়ার মালিকানা পরিবর্তন, রাতারাতি মালিকানার পরিবর্তন দেখেছি, যেমন ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখেছি। এইটার মধ্য দিয়ে একটা হচ্ছে, মিডিয়া তো সমাজের প্রতিচ্ছবি। মিডিয়াকে যদি আপনি ভয়ার্ত পরিবেশের ভিতর ফেলে দিতে পারেন, তাহলে কি হবে? এক ধরনের সেলফ সেন্সরশিপ চলে আসবে। স্বাধীনভাবে সে আর লেখালেখিও করতে পারবে না, খবর পরিবেশনও করতে পারবে না। আমরা গত সরকারের আমলে ওই সময়কালে আমরা দেখেছি, এবং যেটা সূত্রপাত ঘটেছে সরাসরি আব্দুল সালাম সাহেবের গ্রেপ্তারের মধ্য দিয়ে। এবং শুধু গ্রেপ্তার নয়, তার গ্রেপ্তার করা, তার মালিকানা পরিবর্তন করে দেওয়া, এই কাজটি আমরা দেখেছি। এবং তার পরবর্তীতে আমরা যে জিনিসগুলি খেয়াল করেছি, যে অনেক ক্ষেত্রেই সংকুচিত, মিডিয়াগুলি সংকুচিত হয়ে গেছে বিভিন্ন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, তথ্য পরিবেশনের ক্ষেত্রে, এবং যেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে তখনকার মিডিয়াগুলো স্বৈরাচারের দোসর বা বলতে পারেন কৌশলী একটা অবস্থান, যার ফলে প্রকৃত সত্য ঘটনা আমরা অনেক ক্ষেত্রেই জানতে পারিনি। এর ফলে আসলে মানবাধিকার কতটুকু হরণ? দেখেন, যখন স্বাধীনভাবে সংবাদপত্র কাজ করতে পারে না, সাংবাদিক যখন নিরাপদ ভাবে না নিজেকে, মালিকানাগুলি যখন জোরপূর্বক মিডিয়ার মালিকানা পরিবর্তিত হয়ে যায়, তখন তো এইটা কথা বলার যে স্বাধীনতা, সেইটার পুরোপুরি বরখেলাপ, এবং এর মধ্য দিয়ে মানবাধিকার তো সুস্পষ্টভাবে লঙ্ঘন হচ্ছে। মানুষের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, তার কণ্ঠকে রোধ করা, এগুলি তো সবই মানে একই দোষের দোষণীয়। আমি যদি দেখি যে 5 আগস্টের পট পরিবর্তনের ফলে বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে বা আগামীতে যা আসছে, এতে করে আসলে মিডিয়া স্বাধীনতা রক্ষার জন্য মানবাধিকার কর্মী হিসাবে আপনার পরামর্শ কি থাকবে? আমি খুব স্পষ্টভাবে আমি আশাবাদী যে বর্তমান যে মিডিয়ার ক্ষেত্রে যে কমিশনটা গঠন হয়েছে, আমি তাদের রিপোর্টের অপেক্ষায় থাকব। কারণ আমার ধারণা যে সেখানে অনেকগুলি সুপারিশ আসবে, যেগুলো দিয়ে আসলে সংবাদপত্রের স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখার একটা প্রচেষ্টা হবে এই কমিশন থেকে। সুপারিশগুলি তেমনই হবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, স্বাধীন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনোভাবে সরকারি হস্তক্ষেপ থাকা উচিত না, এবং সংবাদকর্মীদের নানান কৌশলে সংবাদ পরিবেশন করার জন্য নানা কৌশলে তাদেরকে যে হ্যারাসমেন্ট করার বিগত দিনের যে চরিত্র আমরা দেখেছি, যে আমি সরাসরি তার নিউজের বিষয়ে সরাসরি আইনগত কোনো পদক্ষেপ না নিয়ে তাকে আমি অন্য কোনো মামলায় ঢুকিয়ে দিচ্ছি, এই কৌশলগুলি আসলে পরিবর্তন হওয়া দরকার। এবং আমি মনে করি এগুলি যদি পরিবর্তিত হয়, এবং একজন সৎ সাংবাদিকের যদি নিরাপত্তাটা দেওয়া হয়, শুধুমাত্র শারীরিক নিরাপত্তা না, আইনি নিরাপত্তা, সব ক্ষেত্রে যদি তাকে নিরাপত্তা দেওয়া যায়, তাহলে সমাজের প্রকৃত চিত্র আমরা মিডিয়াতেই পেয়ে যাব, এবং সরকার সেখানে উপকৃত হবে। এই প্রসঙ্গে যেটা হয়েছিল 5 আগস্ট 2015 সালের 6 আগস্ট না 5 আগস্ট সরি পরিবেশন হয়েছে, তারেক রহমানের একটি বক্তব্য প্রচার করা হয়েছিল, এবং পরবর্তীতে আব্দুল সালামের নামে যে সমস্ত মামলা হয়েছিল এবং দেশদ্রোহী মামলা করা হয়েছিল, এটা আসলে কতটুকু যৌক্তিক? দেখেন, একটা মিডিয়া কারো যদি বক্তব্য প্রচার করে, সেটা করতেই পারে।
আর যে ব্যক্তি মিডিয়ার সাথে কথা বলছে সে স্বাধীনভাবে কথা বলতেই পারে। সেই জায়গায় যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো না থাকে, আপনার এটা বলবো আলামত যদি না থাকে, তাহলে তো তাকে হ্যারাস করার কোনো সুযোগই নেই। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে, বিশেষ করে তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভি যখন প্রচার করলো, সেইটার পর থেকে আমরা মালিকানা পরিবর্তন হতে দেখলাম, গ্রেপ্তার হতে দেখলাম, পরবর্তীতে নানান ধরনের মামলা দিয়ে দেওয়া হলো। এটার মধ্য দিয়ে পরবর্তী ৫-৬ বছর কিন্তু বা আরও বেশি সময় তাকে কারাগারে থাকতে হলো। তার ব্যবসা ২-২.৫ বছরের মতো কারাগারে ছিল, এবং ওনাকে আসলে প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে আমরা দেখিনি কারাগার থেকে বেরিয়ে আসার পর। তো এই যে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে দেওয়া, যেটি বিগত দিনে আমরা মিডিয়ার উপর সরাসরি হস্তক্ষেপ হিসাবেই দেখেছি।